প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 25, আর সময় তোমাদের থাকবে 50 মিনিট। তোমাদের থাকবে ভূমিরূপ, নদী, শিলা ও মাটি, আর থাকবে আফ্রিকা মহাদেশ। এগুলো কিন্তু থাকবে। ভালো করে তোমরা সিলেবাসটা এবং প্রশ্ন কাঠামোটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। সরাসরি স্নেহে কিন্তু আমরা সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25, আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 5টি প্রতিটি প্রশ্নে, মানে 1 করে 1 × 5 = 5। প্রথম, পৃথিবীর ছাদ যে মালভূমিকে বলা হয় সেটি হলো চন্দ্রনাগপুর মালভূমি, মালব মালভূমি, পামির মালভূমি না লাদাখ মালভূমি? উত্তর হবে পামির মালভূমি। তাহলে পৃথিবীর ছাদ যে মালভূমিকে বলা হয় সেটি হলো পামির মালভূমি। পরের প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম নবীন ভঙ্গিল পর্বত হলো হিমালয়, আল্পস, আন্দিজ না রকি? উত্তর হবে আন্দিজ। পরের প্রশ্ন, সিমেন্ট তৈরির কাজে লাগে ব্যাসল্ট, গ্রানাইট, কোয়ার্টজাইট না চুনাপাথর? উত্তর হবে চুনাপাথর। পরের প্রশ্ন, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হলো জলপ্রপাত, প্লাবনভূমি, অশ্বক্রাকৃতির হ্রদ না বদ্বীপ? উত্তর হবে জলপ্রপাত। পরের প্রশ্ন, বদ্বীপ নেই এমন একটি নদী হলো কাবেরী, আমাজন, ভাগীরথী, হুগলি, ইয়াংসি কিয়াং? উত্তর হবে আমাজন। পরের প্রশ্ন, আফ্রিকা মহাদেশে মোট দেশ বা রাষ্ট্র সংখ্যা হলো 54টি, 56টি, 60টি না 65টি? উত্তর হবে 56টি। পরের প্রশ্ন, আফ্রিকা মহাদেশের দক্ষিণ দিকে বালুকাময় মরুভূমিটি হলো সাহারা, থর, কালাহারি না গোবি? উত্তর হবে কালাহারি। পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও যে কোনো 5টি প্রতিটি প্রশ্নে, মানে 1 করে 1 × 5 = 5। প্রথম, জাপানের একটি আগ্নেয় পর্বতের নাম লেখো। তো লিখবে ফুজিয়ামা। তাহলে জাপানের একটি আগ্নেয় পর্বতের নাম হচ্ছে ফুজিয়ামা। পরের প্রশ্ন, ভারতের একটি স্তূপ পর্বতের নাম লেখো। তো লিখবে সাতপুরা। তাহলে ভারতের একটি স্তূপ পর্বত হচ্ছে সাতপুরা। পরের প্রশ্ন, গঙ্গা নদী কোন হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে? তো লিখবে গঙ্গোত্রী হিমবাহ। তাহলে গঙ্গা নদী গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে। পরের প্রশ্ন, পৃথিবীতে সর্বপ্রথম কোন শিলার সৃষ্টি হয়েছে? তো লিখবে আদিশিলা বা প্রাথমিক শিলা। তাহলে পৃথিবীতে সর্বপ্রথম আদিশিলা বা প্রাথমিক শিলার সৃষ্টি হয়েছে। প্রশ্ন, কয়লা ও খনিজ তেল পাওয়া যায় কোন শিলায়? উত্তর লিখবে পাললিক শিলায়। তাহলে কয়লা আর খনিজ তেল পাওয়া যায় পাললিক শিলায়। দক্ষিণ আফ্রিকার তৃণভূমি কী নামে পরিচিত? উত্তর লিখবে ভেল্ড। তাহলে দক্ষিণ আফ্রিকার তৃণভূমি ভেল্ড নামে পরিচিত। পরের প্রশ্ন, আফ্রিকার কোন অঞ্চল শিকারীদের স্বর্গ নামে পরিচিত? উত্তর লিখবে সাভানা তৃণভূমি। তাহলে আফ্রিকার সাভানা তৃণভূমি অঞ্চল শিকারীদের স্বর্গ নামে পরিচিত। দেখো, তবে তোমাদের পরে প্রশ্ন দিয়েছে 3-এর দাগে, অনধিক 30টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 2 করে, 2 × 2 = 4। প্রথম, কেবলমাত্র ভঙ্গিল পর্বতেই ভাঁজ দেখা যায় কেন? উত্তর লিখবে ভূত্বক গঠনকারী দুটি অভিসারীপাত অ্যাস্ট্রোস্ফিয়ারে ভাসমান অবস্থায় যখন একে অন্যের দিকে এগিয়ে আসতে থাকে তখন এদের মধ্যবর্তী অংশে দীর্ঘদিন ধরে সঞ্চিত পলি রাশিতে ভাঁজ পড়ে তরঙ্গাকারে যে পর্বতের সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে। যেমন এশিয়ার হিমালয়, দক্ষিণ আমেরিকার আন্দিজ, ইউরোপ মহাদেশের আল্পস, উত্তর আমেরিকার রকি পর্বতমালা প্রভৃতি। পরে জলবিভাজিকা কাকে বলে? উত্তর লিখবে যে উচ্চভূমি পাশাপাশি অবস্থিত 2 বা ততোধিক নদীগোষ্ঠী ও নদী অববাহিকাকে পৃথক করে তাকে জলবিভাজিকা বলে। সাধারণত নদীর জল পাহাড়, পর্বত, মালভূমি, উচ্চভূমি জলবিভাজিকার অবস্থান অনুসারে ভিন্ন ভিন্ন দিকে নিষ্কাশিত হয়। উদাহরণ, এশিয়া মহাদেশের মধ্যভাগের উচ্চ পার্বত্য অঞ্চল হলো পৃথিবীর বৃহত্তম জলবিভাজিকা অঞ্চল। পরে হচ্ছে আগ্নেয় শিলা কাকে বলে? পৃথিবীর উত্তপ্ত গ্যাসীয় ও তরল অবস্থা থেকে তাপ বিকিরণ করে শীতল ও কঠিন হওয়ার সময় পৃথিবীর ওপর যে শিলা সর্বপ্রথম সৃষ্টি হয় তাকে প্রাথমিক বা আদি শিলা বলে। অতঃপর বিভিন্ন ভূগাঠনিক
প্রাকৃতিক শক্তির প্রভাবে ওই প্রাথমিক শিলাস্তরে এক বা একাধিক ফাটলের বা ত্রুটির সৃষ্টি হয়। ফাটল পথ দিয়ে নির্গত ভূ অভ্যন্তরের উত্তপ্ত তরল ম্যাগমা ক্রমাগত তাপ বিকিরণ করে শীতল ও কঠিন হয়ে যে শিলার সৃষ্টি হয় তাকে আগ্নেয় শিলা বলে। এই শিলায় কোনো স্তরায়ন তল থাকে না, সেজন্য এই শিলাকে আশ্রীভূত শিলা বলে। উদাহরণ: গ্রানাইট, ব্যাসল্ট, ডোলারাইট, পরফাইরি প্রভৃতি। পরে হচ্ছে ওয়াদি কাকে বলে? সাহারা মরুভূমি অঞ্চলে শুষ্ক ও শুষ্কপ্রায় নদী উপত্যকাগুলিকে ওয়াদি বলা হয়। এই নদী খাতগুলিতে স্বল্পকালীন বৃষ্টিপাতের প্রভাবে কখনো কখনো সামান্য জল লক্ষ্য করা গেলেও কিছু দূর অগ্রসর হয়ে এই জল বালির মধ্যে হারিয়ে যায় বা অদৃশ্য হয়ে যায়। 4 দাগে রয়েছে অনধিক 50 শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো দুটি, প্রতিটি প্রশ্নের মান 3 করে, 3 × 2 = 6। প্রথম, পাললিক শিলার বৈশিষ্ট্যগুলি লেখো। পাললিক শিলার বৈশিষ্ট্যগুলি হলো: 1. পাললিক শিলায় স্তরভেদ বা স্তরায়ন্তল থাকে। 2. পাললিক শিলাস্তরের মধ্যে জীবাশ্ম দেখা যায়। 3. এই শিলা নরম ও হালকা। 4. সহজে ক্ষয়প্রাপ্ত হয়। 5. এই শিলা ছিদ্রযুক্ত ও জল শোষণ করে। 6. স্ফটিকাকার হয় না। 7. কাদায় চির খাওয়া দাগ থাকে। 8. পলিকণার আয়তন, রং প্রভৃতির সাহায্যে স্তরগুলি স্পষ্ট বোঝা যায়। 9. সমুদ্রগর্ভে পাললিক শিলায় ঢেউয়ের দাগ থাকে। 10. সামুদ্রিক প্রাণীর দেহ নিঃসৃত নির্যাস বা পেট্রোলিয়াম এবং কার্বন সমৃদ্ধ কয়লা পাওয়া যায়। পরের প্রশ্ন, আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্যগুলি হলো: 1. আকৃতি। আগ্নেয় পর্বত সাধারণত শঙ্কু আকৃতির হয়। 2. উৎপত্তি। ভূগর্ভস্থ উত্তপ্ত তরল ম্যাগমা ভূত্বকের ফাটল পথ দিয়ে বাইরে বেরিয়ে এসে শীতল ও কঠিন হয়। আম্লিক ও ক্ষারকীয় প্রকৃতির পদার্থ নির্গত হয়। 3. অবস্থান। ভূপৃষ্ঠের দুর্বল স্থান ও 5. সীমান্তবর্তী অঞ্চল। 4. উপাদান। আগ্নেয় শিলা, ছাই, ভস্ম, সিন্ডার প্রভৃতি। 5. পর্বত ঢাল। আগ্নেয় পর্বতের ঢাল অনেকটা খাড়া হয়। 6 দিয়ে পয়েন্ট করবে জ্বালামুখ। একটি মুখ্য বা প্রধান জ্বালামুখ এবং অসংখ্য গৌণ বা অপ্রধান জ্বালামুখ থাকে। 7. অগ্ন্যুৎপাত। আগ্নেয় পর্বত থেকে মাঝে মাঝে অগ্ন্যুৎপাত ঘটে থাকে। উচ্চতা। এই পর্বত সাধারণত মাঝারি উচ্চতার হয়, তবে অগ্ন্যুৎপাতের ফলে এর উচ্চতা বৃদ্ধি পায়। 9. প্রকৃতি। আগ্নেয় পর্বতসমূহ প্রধানত 3টি প্রকৃতির হয়, যথা জীবন্ত আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি আর মৃত আগ্নেয়গিরি। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলার কারণ কি? আমি একটু বড় করে লিখে দিচ্ছি, তোমরা এটা শর্ট করে লিখে নেবে। লেখা শুরু করবে। আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলার কারণগুলো হলো: 1. আফ্রিকা মহাদেশটি একটি মালভূমিময় মহাদেশ। মহাদেশটি প্রকৃতপক্ষে একটি সুবিশাল বন্ধুর প্রাচীন সিল্ড মালভূমি, সেজন্য সর্বত্রই প্রাকৃতিক প্রতিকূলতা সৃষ্টি করেছে। 2. আফ্রিকা মহাদেশে সুবিশাল, এর উষ্ণ হবে, উষ্ণ ও রুক্ষ মরুভূমি আছে, যেমন উত্তর দিকে সাহারা মরুভূমি এবং দক্ষিণ দিকে কালাহারি ও নামির মরুভূমি আছে। 3. এই মহাদেশের নিরক্ষীয় বৃষ্টি অরণ্যের দুর্গম অরণ্য অঞ্চলে হিংস্র জীবজন্তু, বিষাক্ত কীটপতঙ্গ, বিভিন্ন প্রজাতির বিষধর সাপ বাস করে। মহাদেশটির অধিকাংশ স্থানে সারা বছর জুড়ে অস্বাস্থ্যকর উষ্ণ ও আর্দ্র জলবায়ু বিরাজ করে। 5. আফ্রিকা মহাদেশটি মালভূমি অধ্যুষিত হওয়ায় প্রচুর খনিজ সম্পদ আছে, কিন্তু অত্যাধিক কঠিন শিলার জন্য মাটি খনন করা যায় না, ফলে খনিজ পদার্থ উত্তোলন করা সহজসাধ্য নয়, আবার কৃষিকাজও ভালো হয় না। 6. এখানকার উন্নত পরিবহন ব্যবস্থা, রেলপথ, সড়কপথ এই মহাদেশের সামাজিক ও অর্থনৈতিক সংস্কৃতির উন্নতিকে ব্যাহত করে। মাত্র 200 বছর আগে আফ্রিকা মহাদেশ সম্পর্কে সমগ্র পৃথিবীর জনগণ বিশেষ কিছুই জানত না, সেজন্য লিভিংস্টোন নামক একজন অভিযাত্রী আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলে অভিহিত করেছেন। পরের প্রশ্ন রয়েছে 5 দাগে অনধিক 80 শব্দের মধ্যে উত্তর দাও, যে কোনো একটি প্রশ্নের মান 5। প্রথম, মানব জীবনের ওপর পর্বতের প্রভাব আলোচনা করো। মানব জীবনের উপর পর্বতের 2 রকমের প্রভাব দেখা যায়। সেগুলি হলো: 1. পর্বতের অনুকূল প্রভাব। 1. প্রতিরক্ষা। পর্বত কোনো একটি দেশের সীমানায়
দাঁড়িয়ে থেকে বহিঃশত্রু আক্রমণ প্রতিরোধ করে। 2 বৃষ্টিপাত। সূর্য পর্বতে জলীয়বাষ্প বাধাপ্রাপ্ত হয়ে বৃষ্টিপাত ঘটায় ও কৃষিক্ষেত্র সুজলা সুফলা হয়। 3 নদ নদীর উৎস। সূর্য পর্বত শিখরে সৃষ্ট বরফ গলা জল ও বৃষ্টির জলধারা থেকে অসংখ্য নদ নদীর উৎপত্তি হয়। 4 জলবায়ু নিয়ন্ত্রণ। পর্বত বিরাট প্রাচীরের মতো অবস্থান করে উষ্ণ ও শীতল বায়ুপ্রবাহকে বাধা দেয়। যেমন শীতকালে সাইবেরিয়ায় হিমশীতল বায়ুকে বাধা দিয়ে হিমালয় ভারতে শীতের তীব্রতা কমিয়ে দেয়। 5 কৃষিজ ফসল। পর্বতের বিশেষ মৃত্তিকায় প্রচুর অর্থকরী ফসলের চাষ হয়, যেমন চা, আনারস, কমলালেবু, কফি প্রভৃতি। জলবিদ্যুৎ। পর্বতের ঢাল অধিক খাড়ায় হওয়ায় নদীগুলি খরস্রোতা হয়, ফলে তার দ্বারা সহজে প্রচুর পরিমাণে জলবিদ্যুৎ উৎপন্ন হয়। 7 তৃণভূমি। পর্বতের ওপরের অংশে বৃষ্টিপাত কম হওয়ায় সেখানে তৃণভূমি জন্মায় এবং তৃণভূমিতে পশুপালন করা হয়। 8 পর্যটন ও স্বাস্থ্যকেন্দ্র। পর্বতের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ও মনোরম জলবায়ু, নদী, জলপ্রবাহ, তুষারক্ষেত্র, উপত্যকা, শৈলশিরা, ফুল ও ফলের বাগিচার আকর্ষণে সেখানে পর্যটন শিল্প ও হোটেল ব্যবসার উন্নতি ঘটেছে। 9 শিল্প। কৃষিজ ও খনিজ সম্পদের অভাবের জন্য পার্বত্য অঞ্চলে কারুশিল্প ও কাষ্ঠশিল্পের বিকাশ ঘটেছে। 10 অধিবাসীদের চারিত্রিক বৈশিষ্ট্য। পার্বত্য অঞ্চলে অত্যন্ত দুর্গম, বন্ধুর তথা প্রতিকূল প্রাকৃতিক পরিবেশের জন্য এখানকার জনগণ অত্যন্ত সাহসী, পরিশ্রমী, কর্মঠ ও সরল মনোভাব সম্পন্ন হয়। বি দিয়ে পয়েন্ট করবে পর্বতের প্রতিকূল প্রভাব। মানুষের প্রত্যহিক জীবনে পর্বতের অবদান অপরিসীম হলেও মনুষ্য জীবনে অনেক প্রতিকূলতা সৃষ্টি করে। যেমন 1 জনসংখ্যা অনেক কম, 2 কৃষিকাজে অসুবিধা, 3 খনিজভিত্তিক ভারী শিল্পের বিকাশ ঘটেনি, 4 পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হওয়ায় জনগণ পার্শ্ববর্তী অঞ্চল থেকে বিচ্ছিন্ন থাকে, 5 শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যকেন্দ্রের সংখ্যা কম, 6 নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অত্যাধিক মূল্যবৃদ্ধি, 7 কর্মসংস্থান কম থাকায় একঘেয়ে জীবনযাপন করে থাকতে হয়। পরে হচ্ছে নদীর উচ্চগতি বা পার্বত্য প্রবাহে সৃষ্ট 3টি ভূমিরূপের সংক্ষিপ্ত পরিচয় দাও। উচ্চগতি বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল নিম্নক্ষয় ও ক্ষয়ীভূত পদার্থসমূহ বহন করা। এই পর্যায়ে নদী পার্শ্বক্ষয় করতে পারে না। নদীর উচ্চগতিতে সৃষ্ট প্রধান 3টি ভূমিরূপ হল 1 গিরিখাত। বৃষ্টিবহুল পার্বত্য অঞ্চলের ভূমির ঢাল বেশি হওয়ায় নদী পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় অধিক করে থাকে, ফলে যে সংকীর্ণ ও গভীর ভি আকৃতির উপত্যকার সৃষ্টি হয় তাকে গিরিখাত বলে। উদাহরণ চীনের ইয়াংসিকিয়াং নদীর ইচাং গিরিখাত। ক্যানিয়ন। শুষ্ক অঞ্চলের বৃষ্টিপাতের অভাবে নিম্নক্ষয় অধিক হওয়ায় অতি গভীর ও অতি সংকীর্ণ আয় আকৃতিবিষ্ট যে উপত্যকা সৃষ্টি হয় তাকে ক্যানিয়ন বলে। উদাহরণ পেরুর এল ক্যানন দা কালকা পৃথিবীর গভীরতম ক্যানিয়ন, যার গভীরতা 4375 মিটার। এবার তোমরা ক্যানিয়ন ও গিরিখাতের চিত্র দেখে নাও। চিত্রটা আঁকলে কিন্তু তোমাদের ফুল মার্কসই দেবে। 3 দিয়ে পয়েন্ট করবে জলপ্রপাত। নদীর প্রবাহপথে কঠিন ও কোমল শিলা উলম্ব বা তির্যকভাবে অবস্থান করলে অথবা ঝুলন্ত উপত্যকা থাকলে বা মালভূমির খাড়া প্রান্তভাগে অবস্থান করলে হঠাৎ নদী উপত্যকার ভূমির ঢালের প্রভেদ ঘটে, ফলে নদীর জলস্রোত খাড়া ঢাল বরাবর ওপর থেকে নিচে সবেগে ঝাঁপিয়ে পড়ে জলপ্রপাতের সৃষ্টি করে। উদাহরণ আমেরিকা যুক্তরাষ্ট্রের সেন্ট লরেন্স নদীর নায়াগ্রা জলপ্রপাত, যার উচ্চতা 51 মিটার বা 167 ফুট। চিত্রটা দেখে নাও জলপ্রপাতের। এই চিত্র তোমাদের কিন্তু আঁকতে হবে। করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। হলো তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে থাকতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন সব প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতি বিষয় সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যে এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।